ম্যাথে যেরকম টাইপ করে পড়াই, বাংলা এর জন্য ক খ গ ঘতে কোনটায় কিরকম কি কি টাইপ আসে টেমপ্লেট আকারে নিয়ে আসছি সবকিছু, অর্থাৎ আগের থেকে সবকিছু রেডিমেড। এই টাইপ আসলে তুমি এগুলো কথা লিখবা, ওকে। এন্ড কোন জায়গায় কি লিখবা, কেমনে লিখবা সব শিখাই দেবো। আসসালামু আলাইকুম সবাইকে। সামনেই বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষা। তো এইচএসসি তে বাংলা ফার্স্ট পেপারের কি কি টাইপের প্রশ্ন হয়, ক তে কিরকম প্রশ্ন হয়, খ তে কোন কোন টাইপের প্রশ্ন হয়, গ ঘ এগুলোতে কোন কোন টাইপের প্রশ্ন হয় এবং সেগুলোর লেখার স্ট্র্যাটেজি কি, সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। ম্যাথে যেরকম টাইপ করে পড়াই, বাংলা এর জন্য ক খ গ ঘতে কোনটায় কিরকম কি কি টাইপ আসে সেগুলো সবকিছুই অ্যানালাইসিস করে নিয়ে আসছি, ওকে। বিগত বছরগুলোতে স্টুডেন্টরা যেভাবে লিখে ভালো নাম্বার পেয়েছে এবং আমি নিজেও স্কুলে এবং কলেজে যেভাবে লিখে বাংলায় ভালো মার্ক ক্যারি করতাম, সেই নিয়মগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে শিখাই দিব। এর পাশাপাশি আমি একদম কাগজ নিয়ে আসছি, সেখানে তুমি কিভাবে কি লিখবা, প্রশ্নের হেডলাইন কিভাবে দিবা, কোন লাইন লিখবা, কয় লাইন লিখবা, কতটুকু টাইম অ্যালোকেট করবা, কোন প্যারায় কি লিখবা সেগুলো আমি শিখাই দিব। অর্থাৎ এই ভিডিওটাতে প্রশ্ন কোন কোন টাইপের হয় এবং কোন টাইপের প্রশ্ন আসলে তুমি উত্তরটা সাজাবা কিভাবে সবকিছুই শিখাই দেওয়া হবে। তো ব্যাপার হচ্ছে যেটা, যে বাংলাতে 7টা সৃজনশীলের উত্তর করতে হবে এবং স্বাভাবিকভাবেই 2.5 ঘন্টার মধ্যে 7টা সৃজনশীল উত্তর করা কিন্তু খুবই টাফ, ওকে। মোটামুটি 21 মিনিট সামথিং টাইম পাওয়া যায়। প্রশ্ন পড়বা, উত্তর চিন্তা করবা, একটা ডিসিশনে আসবা, এরপরে লেখা শুরু করবা। পুরো এরকম একটা সৃজনশীল লিখে মানে প্রশ্ন পড়ার থেকে লেখা শেষ করা পর্যন্ত টাইম পাবা তুমি 21 মিনিট, এবং স্বাভাবিকভাবেই একটু রিভিশনও করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে যে 20 মিনিট করে করে টাইম যাতে অ্যালোকেট হয়। তখন তোমার দেখা যাবে যে হ্যাঁ, শেষে গিয়ে হয়তো বা 5-10 মিনিট বেশি পেয়েছো, তুমি রিভিশন দিলা, অথবা একটা সৃজনশীল শেষ করলো রিভিশন, আরেক সৃজনশীল শেষ করলো রিভিশন। তাহলে কথা হচ্ছে গিয়ে যে এই যে তোমার টাইম অল্প সময় 20 মিনিট, 20 মিনিটে তুমি কিন্তু অনেক কিছু চিন্তা করব, ভাবনা করব, এরপরে লিখবো, এত সময় কিন্তু হাতে নাই। তো ওই জন্য আমি টেমপ্লেট আকারে নিয়ে আসছি সবকিছু, অর্থাৎ আগের থেকে সবকিছু রেডিমেড। এই টাইপ আসলে তুমি এগুলো কথা লিখবা, ওকে। এন্ড কোন জায়গায় কি লিখবা, কেমনে লিখবা সব শিখাই দেবো, ঠিক আছে। চলো আমরা শুরু করি। তো প্রথম ব্যাপার হচ্ছে ক নাম্বারের। তো বাংলা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নগুলোর মধ্যে মেইনলি 3টা জায়গার থেকে প্রশ্ন হয়। প্রথমত হচ্ছে গদ্য বা পদ্যের ভিতর থেকে প্রশ্ন করবে। ভিতরতে ধরো তোমাকে বললো যে ধরো ওই যে পীর ছিল, হ্যাঁ, সে মোহাম্মদনগরে কবে আসছে বা কোন ঋতুতে আসছে, এই টাইপের বিভিন্ন মানে ভিতরকার বইয়ের ভিতরকার কথা। তারপরে ধরো কবি পরিচিতিতে তোমাকে বললো যে বিলাসী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, শব্দ অর্থ মনে করো বিভিন্ন শব্দ অর্থ, ধরো বান শব্দের অর্থ কি, বা এই টাইপের যে কোয়েশ্চেন গুলা, ওকে। তো এই 3 রকমের কোয়েশ্চেন তুমি পাবা ইন টোটাল সবকিছু মিলাই। এর মধ্যে তোমার গদ্য বা পদ্যের ভিতর থেকে যেগুলো প্রশ্ন, সেগুলো তোমার হচ্ছে একটু এলাবোরেটলি পড়াশোনা করে যাওয়া লাগবে, ভিতর থেকে পড়াশোনা করে যাওয়া লাগবে। এবং এগুলো কঠিন না, মানে তোমার এরকম না যে কমন পড়ে না বা পারে না, এরকম ঝামেলা হয় না। এটা মোটামুটি ইজিলি পারা যায়, গদ্য পদ্যের ভিতর থেকে ইজিলি পারা যায়। ঝামেলা হয় হচ্ছে কবি পরিচিতি আর শব্দার্থ থেকে, বিকজ এই দুইটাতে তোমরা টাইম কম দিয়েছ। সেই ক্ষেত্রে এই দুইটা তোমরা হচ্ছে গিয়ে টেস্ট পেপার দেখবা। এই দুইটা কি দেখবা, এই দুইটা দেখে ফেলবা হচ্ছে টেস্ট পেপার, ওকে। এই দুইটা টেস্ট পেপার থেকে ভালো মতন ফোকাস করে করে পড়বা। এই দুইটা টেস্ট পেপার থেকে ফোকাস করে করে পড়বা। কবি পরিচিতির মধ্যে তোমার অনেক রকমের তথ্য থাকে, সব তথ্য যে আসে তা কিন্তু না, তো কিছু নির্দিষ্ট জায়গার তথ্যই আসে, তো সেগুলো টেস্ট পেপার থেকেই পড়বা। সেম ভাবে শব্দার্থও দেখবা যে এক একটা গদ্য বা পদ্যের মধ্যে ব্যাস এরকম অনেক অনেক করে শব্দার্থ থাকে। তো মেইনলি টেস্ট পেপারে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর দিকে বেশি ফোকাস করবা, ওকে। খুব একটা ভয়ের কিছু নেই, খুব যে কঠিন দেয় তা কিন্তু না, ওকে। তাহলে এগুলো খুব সহজ। এখন কথা হচ্ছে তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, তো নর্মালি ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে যে এক শব্দেও তুমি দিতে পারো যে বান শব্দের অর্থ কি, বান শব্দের অর্থ এটা, ওকে। বা ওই মজিদ পীর কবে আসছিল, সে কোন ঋতুতে আসছিল, এই ঋতুতে তুমি এক শব্দে দিতে পারো, বাট এক শব্দে দিও না, দিবা এক লাইনে। উত্তরটা একটা সেন্টেন্সে লিখবা যে মজিদ পীর এই ঋতুতে মোহাম্মদনগরে গিয়েছিল, এরকম ব্যাপারটা বুঝছো। বা বান শব্দের অর্থ এইটা, এরকম মানে পুরো একটা কমপ্লিট সেন্টেন্সে দিবা, ওকে। আচ্ছা, কিভাবে লিখবা, কয় লাইন লিখবা আমি দেখাই দিব, আলাদা কাগজ নিয়ে দেখাই দিব। আচ্ছা, এখন আসি খ নাম্বারের প্রশ্ন। খ নাম্বারের প্রশ্ন মেইনলি 2 টাইপে হয়। প্রথম যে টাইপ, যেটা সবচেয়ে বেশি ফেমাস, সেটা হচ্ছে মেইন বইয়ের একটা উক্তি ওরা দিয়ে দেয়। মেইন বইয়ের একটা উক্তি তোমাকে দিয়ে দিবে। মেইন বইয়ের উক্তি দিয়ে তারপরে বলবো তোমাকে যে বক্তার মনোভাব প্রকাশ করো, ওকে। বক্তার মনোভাব যে কোনো একটা মেইন বইয়ের লাইন দিয়ে বক্তার মনোভাব প্রকাশ করো। তো স্বাভাবিকভাবেই তুমি যখন উত্তর করতে যাবা, তোমার উত্তর কিন্তু হচ্ছে গিয়ে 2 প্যারায় হবে, তুমি তো জানো আশা করি। হ্যাঁ, উত্তর কিন্তু ধরো খ নাম্বার প্রশ্নের উত্তর তোমার এটা কিন্তু 2টা প্যারায় দেওয়া লাগবে। প্রথম প্যারায় হচ্ছে জ্ঞানমূলক কথাবার্তা, দ্বিতীয় প্যারায় হচ্ছে অনুধাবনমূলক কথাবার্তা। তো মনে করো তোমাকে একটা উক্তি দিয়ে বললো
যে এই উক্তিতে বক্তার মনোভাব প্রকাশ করো বা এরকম, তখন তুমি জ্ঞানমূলকে কি লিখবা? তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল যেটা করে যে খালি এটা লিখে রাখে যে এই উক্তিটা অমুক গদ্য থেকে নেওয়া হয়েছে বা অমুক পদ্য থেকে নেওয়া হয়েছে। খালি এই ওটুক কথা দিবা না, প্রশ্নের সাথে রিলেটেবল কথা দেওয়া লাগবে। তুমি ধরো বললা যে হ্যাঁ এই উক্তিটি এই পদ্য থেকে নেওয়া হয়েছে এবং এখানে লেখক এই কথাটা বুঝাতে চেয়েছিলেন, বুঝছো? মানে এক লাইনে একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে তুমি সুন্দর করে আগে খতে এই কথাটা লিখে রাখবা এরকম করে। ওকে, এই কথাটা এরকম করে লিখে রাখবা যে এই উক্তিটা এখান থেকে নেওয়া হয়েছে এবং বক্তা এটা বুঝাতে চেয়েছিলেন, 2 লাইনে মনে করো লিখলা। ওকে, তারপরে যে উক্তির যে মেইন ব্যাখ্যাটা, মেইন মনোভাবটা, ভিতরকার যে থিমটা, সেটা তুমি পরে এখান থেকে স্টার্ট করে এই মনে করো লিখে শেষ করে দিলা। জিনিসটা এরকম হবে, বুঝছো? তো খতে যখন প্রশ্ন আসবে জ্ঞানের লাইনে খালি উক্তি পাইলেই বলে দিবা যে এখান থেকে আসছে, উক্তির ব্যাপারে একটা দুইটা কথা লিখিও, এবং কথাগুলো যাতে একটু ভারী কথা হয়, মানে তোমার অলংকার যুক্ত কথাবার্তা হয়। প্রথম লাইনটা কিন্তু টিচারটা খুব ভালো মতো দেখে। আচ্ছা, দ্বিতীয় প্যারায় যে তুমি সেই ক্ষেত্রে ওই যে সারমর্ম যেই সাইজে লিখো মোটামুটি একটু ভাব সম্প্রসারণ করে ওই লাইনটাকেই একটু ব্যাখ্যা করে দিবা। এখন কথা হচ্ছে গিয়ে উক্তি যেগুলো আছে মেইন বইয়ের যে উক্তি কিন্তু কমন উক্তিগুলাই আসে, রেগুলারলি কমন উক্তিগুলাই আসে। কমন কিছু উক্তি আছে সেগুলাই বারবার আসে, এই জন্য টেস্ট পেপারের হেল্প নেওয়া লাগবে। এই উক্তির ক্ষেত্রে অবশ্যই টেস্ট পেপারের হেল্প নেওয়া লাগবে। উক্তির ক্ষেত্রে অবশ্যই এগুলো টেস্ট পেপার থেকে পড়ে যাবা, অবশ্যই টেস্ট পেপার থেকে পড়ে চলে যাবা। আচ্ছা, এখন তোমাকে মাঝে মাঝে বলবে বক্তার মনোভাব, তখন তুমি একটা সিস্টেমে বলবা। ধরো যদি বলো উক্তি ব্যাখ্যা, দেখো যখন বক্তার মনোভাব বলবো তখন রেগুলারলি একটু বক্তার কথা বলবো, লেখক এটা বুঝাতে চেয়েছিলেন, লেখক মানে লেখক কথাটা বলতে হবে বা কবির কথাটা বলতে হবে। যদি উক্তি ব্যাখ্যা করতে বলে তখন তুমি তোমার মতন করে যা ছোট করে একটু সম্প্রসারণ করবা জিনিসটাকে। সেম ভাবে বাক্যের মর্মার্থ যেটা সেম একই জিনিস কিন্তু বুঝাচ্ছে, মাঝে মাঝে তোমাকে দিবে যে এই জিনিসটা কেন বললো বা কোন প্রসঙ্গে বললো, এরকম বলবে উক্তি দিয়েই যে কেন বললো, তখন তোমার ভাব প্রকাশ পাইতে হবে যে এটা এই কারণে বলেছিলেন, কারণ কথাটার দিকে ফোকাস করবে। তার মানে প্রশ্নে ওরা কোন ওয়ার্ড ইউজ করছে, যদি বক্তার মনোভাব বলে, যদি ওরা কোয়েশ্চেনের মধ্যে বলে বক্তার মনোভাব, তাহলে বক্তা বা লেখক বা কবি সে কি বুঝাতে চেয়েছেন ওনার দিকে একটু ফোকাস করে বলতে হবে, মানে ওনার সাপোর্টে যায় বলতে হবে। উক্তির ব্যাখ্যা বললে তুমি নর্মাল রেগুলারলি ব্যাখ্যা বা মর্মার্থ সিমিলার, কেন কারণ এগুলো যদি বলে তখন তুমি এমন অ্যাপ্রোচে যাবা যাতে করে বুঝা যায় যে হ্যাঁ কারণটাই বলছে। এখন এইসব ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে কথাগুলো একটু অলংকার যুক্ত হওয়া দরকার আর কি, বুঝছো? মানে একটু ধরো কিছু স্টাইলিশ লাইন সাহিত্যিক তুমি এগুলো টেস্ট পেপার গুলো খুললেই পাবা যে কোন উক্তির জন্য কিরকম লাইন, এবং মোটামুটি তুমি 10-12টা উক্তির জন্য যদি শিখো দেখবা বাকি উক্তির জন্য না তোমার নিজের ভিতর থেকেই কথা বানায় চলে আসছে। ওকে, তো এটা খুব কঠিন কিছু না, এটা একদম কঠিন কিছু না, নিজের মতো করে চিন্তা ভাবনা করবা এবং টেস্ট পেপার থেকে অবশ্যই সাহিত্যিক স্টাইলটা শিখে রাখবা। এখন যাই দ্বিতীয় যে টাইপের প্রশ্ন হয় খ নাম্বারে, সেটা হচ্ছে কোন একটা ঘটনা ঘটার কারণ। যেমন মনে করো তোমাকে বললো, রিসেন্টলি দেখলাম গত বছর এই প্রশ্নটা আসছে যে ঘসেটি বেগম কেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, এই যে কারণটা। তাহলে সেই ক্ষেত্রে তুমি জ্ঞানের লাইনে কি লিখবা? তুমি জ্ঞানের লাইনে যে লিখবা যে ঘসেটি বেগম এই কারণে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, এক কথায় লিখবা একটা লাইন। দ্বিতীয় প্যারায় যায় অনুধাবনের জায়গায় যায় তখন তুমি বলবা সিরাজউদ্দৌলা ছোটবেলায় এগুলো করেছিলেন, এই জন্য মনে করো ঘসেটি বেগম রাগ করলো, এই জন্য ষড়যন্ত্র, মানে তখন তুমি তোমার মতন করে ঘটনাটা একটু ব্যাখ্যা করে দিবা যে তুমি যে বুঝছো জিনিসটা কি কারণটা। এটা কিন্তু ডিরেক্টলি যে লেখা আছে বইয়ে তা কিন্তু না, তুমি নিজে কি বুঝলা সুন্দর মতন ফ্রেশ করে লেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার খ থেকে, এবং খটার দিকে একটু ফোকাস রাখিও কারণ খটা কিন্তু টিচাররা খুব গুরুত্বের সাথে দেখে। ওকে, আচ্ছা এখন যাব হচ্ছে গ নাম্বারের ক্ষেত্রে। গ নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন মোটামুটি তোমার ওই উদ্দীপক রিলেটেডই দেয়। মোটামুটি এখানে তোমার 6টা টাইপের কোয়েশ্চেন আমি নিয়ে আসছি। ওকে, তো প্রথমত তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিবে এবং উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করবে যে এই উদ্দীপকের যে ঘটনাটা সেটাকে ওই প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করো। তোমাকে ধরো রেইনকোট গল্প অনুসারে ব্যাখ্যা করো বা এরকম করে যে একটা প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করতে বলবে। তো সেসব ক্ষেত্রে তুমি যেটা করবা যে তোমার তো স্বাভাবিকভাবেই মনে করো এটা তো তুমি ধরো 2টা পাতায় লিখবা আলাদা আলাদা করে, তাই না? এখন তুমি এখানে মনে করো লিখলা যে 1 নং প্রশ্ন উত্তর গ দাগ। এখন কথা হচ্ছে কি স্বাভাবিকভাবেই তুমি যখন 3টা প্যারা লিখবা জ্ঞান অনুধাবনার প্রয়োগের জন্য, প্রথম প্যারা মনে করো তুমি এরকম করে লিখলা, দ্বিতীয় প্যারা ধরো 2টা লাইন বা 3টা লাইন লিখলা, দ্বিতীয় প্যারা ধরো এই করে আগায় গেলা এটুকু। 3 নাম্বার প্যারা এইখান থেকে স্টার্ট করে 1টা বা 2টা লাইন লিখে এই পেজে চলে যাবা, এইখানেও ধরো 2-3 লাইন লিখে থামাই দিলা, জিনিসটা এরকম হবে। এই পুরো পেজ ভরার দরকার নাই, আমি তারপরে বলে দিব না, একটু পরে আমি একটা কাগজেই দেখাই দিব না, পুরো পেজ ভরার দরকার নাই। তাহলে এরকম 3টা প্যারা স্বাভাবিক হবে, বুঝছো তো জিনিসটা? এখন কথা হচ্ছে যে গ নাম্বারে যদি বলে প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করো, তাহলে হয় মানে তাহলে তোমার কি হবে জিনিসটা খেয়াল করো যে
তোমাকে একটা ঘটনা ওরা দিয়ে দিবে উদ্দীপকের মধ্যে, এবার প্রবন্ধ অনুসারে যে প্রবন্ধে এই ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমরা উদ্দীপকে প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি। তাহলে এরকম তুমি মেইন কথাটা এক লাইনে বলে দিবা, প্রবন্ধ অনুসারে এই ঘটনা ঘটেছে, বা এমনি আমরা চিন্তা করতে পারি। সবসময় মাথায় রাখবা অনুধাবন স্তরটা এইটা প্রয়োগের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, 3টা প্যারাতে দিবা, এর মধ্যে এইটা একটু বড় করে দিবা, এবং এই জায়গায় উদ্দীপক নিয়ে তেমন কিছু বলবা না। এই জায়গায় মেনলি তুমি কি জানো সেগুলো বলবা। সবসময় মাথায় রাখিও যে টিচাররা কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরের মধ্যে উদ্দীপক নিয়ে বেশি জিনিসপাতি পছন্দ করে না, যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকে এটা, ভাই উদ্দীপকের কথা তারা শুনতে চায় নাই, তারা তো জানেই উদ্দীপকে কি আছে। তো এই জন্য অনুধাবনের জায়গায় মেনলি তুমি বইয়ের কথাগুলো লিখবা, যেই প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে বললো তুমি এখানে এই রিলেটেড প্রবন্ধে কি কি ঘটনা ঘটেছে, কি কি ব্যাপার বলা হয়েছিল, মূল ভাবটাই জন্য তো শিখে যেতে বললাম, যে মূল ভাব শিখে যাবা, তাহলে তোমার এই জায়গাটা লিখতে আরাম হবে। এইখানে তুমি একটু ডিটেইলে বড় করে লিখবা, এরপরে তুমি যে লাস্ট প্যারায় তখন তুমি দেখাই দিবা যে দেখেন উদ্দীপকে এগুলো বললো, এবং মানে উদ্দীপকের 1 লাইন তুমি লিখবা, 1 লাইন বা 2 লাইন লিখবো উদ্দীপকের জন্য, যে উদ্দীপকে এগুলো বলেছিল এবং আমরা আমাদের এই প্রবন্ধের মধ্যে এগুলো দেখতে পাই, সুতরাং আমরা উদ্দীপকটাকে এই প্রবন্ধের আলোকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে লাস্টে একটা লাইন কিন্তু উপসংহার স্টাইলে দিয়ে দিও। এই পুরো প্যারাটাই যে উপসংহার তা না, মানে লাস্টে একটা সুন্দর উপসংহার লাইন থাকতে হবে। ওকে, তাহলে এমনি করে তুমি সাজায় রাখবা, এবং এখন থেকেই প্যাটার্ন শিখে রাখো। ওকে, এখন থেকেই প্যাটার্ন গুলো একদম মানে সেট করে যাও মাথায়। পরীক্ষার হলে বসে বসে চিন্তা করবো যে এটা লিখবো, না না, এরকম না। মেইন কথা এখানে প্রশ্ন যা চাইলো এক কথায় আমি আমার ভাষায় বলবো জিনিসটা, 2 নম্বর পরে আমি বইয়ের কথা দিব, একদম পিওর বইয়ের কথাগুলো সুন্দর মতন ভাষা করে লিখবো। তারপরে লাস্টের প্যারায় যায় আমি হচ্ছে কি উদ্দীপক নিয়ে 2 লাইন লিখবো, বইয়ের কথার সাথে সামঞ্জস্যতা কোন জায়গায় বা ব্যাখ্যাটা কোন জায়গায়, মিলটা কোন জায়গায়, অমিলটা কোন জায়গায়, এগুলো লিখে লাস্টে উপসংহার দিয়ে বলবো সুতরাং এইভাবে আমরা চিন্তা করতে পারি, বা এই ঘটনা ঘটলো, এরকম একটা উপসংহার। ঠিক আছে, সেম ভাবে ধরো তোমাকে বললো প্রবন্ধের সাথে উদ্দীপকের পরিস্থিতির তুলনা, তো যদি ওরা বলে যে প্রবন্ধের সাথে উদ্দীপকের পরিস্থিতির তুলনা, তাহলেও কিন্তু জিনিসটা খুব একটা কঠিন না। কিরকম, তোমাকে দেখতে হবে যে ওই যে মিল হইলো কি অমিল হইলো, যখন নাকি তুলনা বলবে, তুলনা কিন্তু তোমার 2 রকমের হয়, মিল অমিল দুইটাই বুঝাচ্ছে যে তুলনা করতে হবে। ওকে, তখন তুমি চেষ্টা করো মিল অমিল দুইটাই খুঁজে বের করার জন্য। তো তুমি এখানে বলবা যে তুলনা করে আমরা এই মিল অমিল দেখতে পাই, তারপরে তুমি এখানে অনুধাবন স্তরে যায় নরমালি তোমার ঘটনাটা বলবো, গল্পের মধ্যে কি আছে বা পদ্যের মধ্যে কি আছে, লাস্ট পারা যায় তখন তুমি বলবা যে এগুলো মিল, এগুলো অমিল, সুতরাং আমরা এইভাবে চিন্তা করতে পারি। দ্যাটস ইট। সেম ভাবে তুলনার পাশাপাশি যদি বলে যে প্রবন্ধের সাথে উদ্দীপক কিভাবে সম্পর্কিত, বা প্রতিফলন, মাঝে মাঝে প্রতিফলন শব্দটাও বলে, মাঝে মাঝে বলে কিভাবে সম্পর্কিত, দুইটা ওয়ার্ডই বলে, সেগুলোর মধ্যেও তোমার ওই মিল অমিল গুলোই দেখাইতে হবে। এবং স্পেশালি যখন প্রতিফলন জানতে চাবে, তার মানে কিন্তু সেম ক্যাটাগরি কোনগুলো সেগুলা, মানে তুমি মিলের দিকে আসবা, বা সম্পর্ক বললে তুমি মিলের দিকে যাবা, এগুলোর ক্ষেত্রে অনলি মিল গুলা নিয়ে কথাবার্তা বলবা, যে এইভাবে সম্পর্কিত, এগুলো মিল পাচ্ছে, এগুলোর জন্য সম্পর্কিত। বুঝছো, প্রতিফলন মানে কিন্তু মিল গুলো জানতে চাচ্ছে। তাহলে তুলনা বললে সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই, মানে প্লাস মাইনাস দুইটাই। আর যদি তোমার সম্পর্কিত বলে বা প্রতিফলন বলে, তখন খালি প্লাস গুলা নিয়ে বলবা। ব্যাপারটা বুঝতে পারছো তো? সেম ভাবে যদি বলে যে উপন্যাসের কোন ঘটনা উদ্দীপকের মতো বা তুল্য ঘটনা, দেখো উদ্দীপকের মতো বলতে যা বোঝাচ্ছে, তুল্য ঘটনাও কিন্তু এটাই, মানে পজিটিভ ঘটনাটা, সাপেক্ষে বা সাপোর্টের সাদৃশ্যপূর্ণ ঘটনা জানতে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে উপন্যাসের কোন ঘটনা উদ্দীপকের মতো, খেয়াল করো উপন্যাসের মধ্যে মনে করো সিরাজউদ্দৌলা যে উপন্যাস ছিল, অনেকগুলো বা নাটক ছিল, মানে তোমার অনেকগুলো কিন্তু স্তরের ঘটনা থাকে, জাস্ট একটা স্তর তা না। ধরো তোমার যদি বলি যে অনুপমের যে ইটা ছিল, তোমার গল্পটা ছিল, ওটার মধ্যে যে অনুপমের একটা ব্যাপার যৌতুক নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র, তা কিন্তু না। অনেক যে ওর যে মাকাল ফল বা সেলফ কনফিডেন্স ওগুলো নিয়ে বলছে, অনেক রকমের স্তর ছিল, কিন্তু অনেক রকমের শিক্ষা ছিল। তাহলে কথা হচ্ছে উদ্দীপকে কোনটা প্রকাশ পাচ্ছে, জাস্ট ওই একটা নিয়ে বলবা। এইখানে তুমি বলবা উদ্দীপকের সাথে ওই জিনিসের, ওই গল্পের, ওই প্রবন্ধের এই ঘটনাটা খুব প্রতিফলিত হয়। তারপরে তুমি বলবা বা এই ঘটনাটা তুল্য। তারপরে তুমি বলবা ওই যে দ্বিতীয় প্যারায় যায় মেইনলি প্রবন্ধের ওই ঘটনা নিয়ে, ওই তুল্য ঘটনা নিয়ে তুমি ডিটেইলে লিখবা, ভালো মতন লিখবা। এবং লাস্টে যায় বলবা যে উদ্দীপকে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এই গল্পের এই অংশটাতে আমরা এগুলো দেখতে পাচ্ছি, সুতরাং এই গল্পের এই অংশটা এটার জন্য তুল্য। ব্যাপারটা এরকম, বা উদ্দীপকের মতো, শেষ। সিম্পল। সেম ভাবে সাদৃশ্য বা বৈসাদৃশ্য এগুলো তো খুবই কমন। ওকে, তোমাকে উদ্দীপক দিয়ে বলবে যে সাদৃশ্য পাওয়া যায় কিনা, বা সাদৃশ্য কি কি সাদৃশ্য পাওয়া যায়, তখন তুমি ফার্স্টে লিখবো যে হ্যাঁ সাদৃশ্য পাওয়া যায়, বা এই সাদৃশ্য। এক কথায় শুনো, জ্ঞানের মধ্যে খালি সাদৃশ্য পাওয়া যায় এটুক লিখে রাখিও না, মানে দুই একটা একটু লিখে দিও যে হ্যাঁ এরকম দিকে সাদৃশ্য, বা এই আঙ্গিকে সাদৃশ্য। বুঝছো, এইখানে যে তুমি ডিটেইলে লিখবো সাদৃশ্যপূর্ণ ঘটনাগুলো, এরপরে তুমি উদ্দীপকে বলবা উদ্দীপকে আমরা দেখতে পাই যে এগুলা যা নাকি এটার সাথে সাদৃশ্যপূর্ণ, এমনি সাদৃশ্যপূর্ণ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে বৈসাদৃশ্য গুলাও সেম ক্যাটাগরিতে লিখবা। এখন আসি, এখন হচ্ছে গিয়ে তোমার ঘ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু অনেক স্টাইলেই আসে। দাঁড়া একটু, একটা মিনিট।
তো ঘ নাম্বার প্রশ্ন উত্তর কিন্তু অনেকগুলো স্টাইলই আসে, এইখানে একটু ব্যাপার খেয়াল রাখতে হবে। প্রথমটা হচ্ছে গিয়ে যে মেইনলি দুইটা ক্যাটাগরির প্রশ্ন হয় ঘ নাম্বারে। এর মধ্যে একটা ক্যাটাগরিতে যেটা হয় যে উদ্দীপক দিয়ে বলে প্রবন্ধের সাথে তুলনা করে দেখাও, আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে উদ্দীপকের ব্যাপারে একটা উক্তি ওরা দিয়ে দেয়, এটা বইয়ের উক্তি না, এটা ওরা বলে দেয় যে উদ্দীপকের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ বা ভুল হয়েছে, মানে এরকম, সেটা নিয়ে কথাবার্তা বলে। তো ফার্স্টে আসি যে তোমাকে উদ্দীপকের সাথে প্রবন্ধ তুলনা করতে দিলে কিরকম দিবে। মনে করো তোমাকে বললো যে এই উদ্দীপকের সাথে ওই প্রবন্ধের মূল ভাব কতটুকু প্রতিফলিত হয়েছে। এখন যখন ওরা জিজ্ঞেস করবে যে কতটুকু প্রতিফলিত হইলো, এইটার উত্তর আবার তিন ক্যাটাগরির। এটার উত্তর হইতে পারে যে সম্পূর্ণ, এটার উত্তর হতে পারে আংশিক, এটার উত্তর হতে পারে যে একেবারেই না। তাহলে এই তিন ক্যাটাগরির উত্তর হতে পারে যে কতটুকু প্রতিফলিত হইলো। তখন হতে পারে যদি তুমি দেখবা যে উদ্দীপকের মধ্যে কি কি ঘটনা ঘটেছে, একটু আইডেন্টিফাই করবা যে মেইনলি এই পয়েন্টে একটু গোল দাগ দিতে পারো বা নিজের মতো করে যে এটা হলো এটা হলো এটা হলো। আচ্ছা, আমার গল্পের মধ্যে তুমি দেখবা যদি মনে করো এরকম হয় যে 80-90% মিলে গেছে, তাহলে বলবা সম্পূর্ণ বলে দিবা। এখন যদি দেখো অর্ধেক হইলো, মানে অর্ধেক ঘটনা মিলেছে, যা সাপোজ ওই যে কল্যাণের ঘটনা যেটা, যে যৌতুক মনে করো ধরো এরকম বললো যে যৌতুক তো নেই নাই, উল্টারও টাকা পয়সা অনেক অনেক দিয়েছে, ছেলের বাড়িরা মেয়ের বাড়িকে দিয়েছে অনেক টাকা পয়সা দিয়ে, যে আপনার মতো নিয়ে যাচ্ছি, ঠিক আছে আপনি এগুলো এগুলো গিফট রেখে দেন এর জন্য, ছেলের বাড়ি দিল। তাহলে তার মানে কি কোনো মিলই নাই, কল্যাণের গল্পের সাথে কোনো মিলই নাই। তাহলে এরকম মানে তোমার আংশিক হলো নাকি একেবারেই না। যদি দেখো যে 50-50, অর্ধেক মিলে অর্ধেক মিলে না, তাহলে বলবো আংশিক। যদি দেখো যে 80-90% মিলে গেছে গে, বলবো সম্পূর্ণ। যদি দেখো 0% কিছুই মিলে নেই, উল্টা ঘটনা, বলবো একেবারেই অমিল, সম্পূর্ণ বিপরীত, এরকম ভাবে লিখবা। এখন খেয়াল করো তোমার এখানে বলবে মূল ভাব কতটুকু প্রতিফলিত হলো এমনে। আচ্ছা, যদি বলে যে মূল ভাব ধারণ করতে ব্যর্থ কিনা মতামত দাও, হ্যাঁ মূল ভাব ধারণ করতে ব্যর্থ হইলো কিনা মতামত, তার মানে কি এবং না জিজ্ঞেস করে নাই, মানে ব্যর্থ এটা মতামত তোমার ভাষায় এগুলো নিয়ে ব্যাখ্যা করবা। সেম ভাবে মূল বক্তব্য নিহিত হয়েছে কিনা, তখন ওইখানে তুমি ইয়েস অথবা নো। তার মানে খেয়াল করে দেখো এইখানে কিন্তু তোমার জাস্ট যে কম্পেয়ার, আগেরটার মতো কম্পেয়ার এটা না, এইখানে কিন্তু তোমার মতামত জানা যাচ্ছে, এটাই তো উচ্চতর দক্ষতা, ব্যাপারটা বুঝছো। এবং সেম ভাবে লেখকের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে কিনা, খেয়াল করো তোমার লেখকের আকাঙ্ক্ষা মানেই মূল বক্তব্য, একই জিনিস, মানে লেখক যেটা বুঝাইতে যাচ্ছিল সেটাই বোঝা গেল কিনা, এটা মানে তো লেখকের আকাঙ্ক্ষা, বুঝছো। এবং এটা মানে তো মূল বক্তব্য। তো মূল বক্তব্য যদি তোমার দেখো সম্পূর্ণরূপে মিলে গেল গিয়ে, তার মানে কি লেখকের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে। যদি দেখো যে আংশিক মিলেছে, তখন বলবা যে লেখকের আকাঙ্ক্ষা আংশিক ভাবে প্রতিফলিত হইলো। যদি দেখো যে কোনো প্রতিফলিতই হয় নাই, বলবা প্রতিফলিত হয় নাই। তার মানে কিন্তু তোমার এই যে তুলনার মধ্যে মেইনলি এই তিন টাইপের তুলনা হয়, তোমার এইগুলাকে ঘুরে ফিরে নানান ভাবে দেখায়। বলবে কটুক প্রতিফলিত হইলো, যে কোনো একটা বলবা মূল বক্তব্য কি নিহিত হয়েছে কিনা, তখন তুমি ওই অনুসারে বলবা যে কটুক নিহিত হইলো, লেখকের আকাঙ্ক্ষা মানেও মূল বক্তব্য নিহিত হইলো কিনা। এখন আসি যেটা উত্তর করবো কেমনে। উত্তরের ক্ষেত্রে মনে করো ধরে নাও যে এটা আমরা দুইটা পেজে লিখবো, মার্জিনের বাইরে যে যতটুকু টাইম মানে যতটুকু জায়গা আসে সেটা আমরা দেখতে পাচ্ছি, মার্জিন টার্জিন এর ভিতরের জায়গা এটা। মনে করো 1 নং প্রশ্ন উত্তর ঘ। এখন স্বাভাবিকভাবেই যে এটা তো তোমার দুইটা পেজ মোটামুটি লিখতে হবে বা 1.5 পেজ লিখতে হবে। মনে করো এই ধরো দুইটা লাইন লিখলা বা 3টা লাইন লিখলা, এখানে খতে ধরো তুমি আরো 2টা লাইন লিখলা, কয়েকটা লাইন লিখলা, ওকে। মোটামুটি এই ক্ষেত্রে খটা মিডিয়াম সাইজের হবে, গটা ভালোই বড় হবে, গটা ভালোই বড় হবে, মানে হচ্ছে কি তোমার প্রয়োগের জায়গাটা ভালোই বড় হবে, আর লাস্টের উচ্চতর দক্ষতার জায়গাটা মোটামুটি কম করে শেষ হয়ে যাবে গিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগের জায়গাটা একটু বড় করে দেখাইতে হবে, কারণ অনেকগুলো ব্যাখ্যা টাখ্যা আছে, এবং লাস্টের উচ্চতর দক্ষতার জায়গায় যায় তুমি মোটামুটি সামারি করে দিবা। ওকে, এখন আসো কথা হচ্ছে তোমাকে যদি বলে যে মনে করো মূল ভাব কতটুকু প্রকাশিত হয়েছে, আংশিক প্রকাশিত হয়েছে, ধরো এটার উত্তর তুমি কেমনে লিখবা। তাহলে বলবা যে এই উদ্দীপকের ঘটনাটার সাথে অমুক রেইনকোট গল্পের বা প্রবন্ধের ঘটনাটা আংশিক প্রতিফলিত হইলো। আচ্ছা, এরপরে এখানে তুমি রেইনকোট ঘটনার কোন কোন ব্যাপারগুলো প্রতিফলিত হয়েছে এগুলো লিখবা প্রথমত। দ্বিতীয়ত বুঝো এক কথায় কিন্তু লিখবা, অনেক কিছু লিখতে পারবা না, বিকজ এখানে তুমি 4-5 লাইন বা সর্বোচ্চ 6টা সেন্টেন্স দিতে পারবা। এর বেশি কি সেন্টেন্স দেওয়া পসিবল একটু জায়গার মধ্যে, অর্ধেক পেজে না তো। তো সেই ক্ষেত্রে তোমার কথা হচ্ছে এখানে কিন্তু মেইন এক কথায়, মানে এইটা দিলাম এটা দিলাম, অনেক সাজাইতে গুছাইতে গিয়ে একদম আজগুবি বানায় ফেললা, যাতে এরকম না হয়। আচ্ছা, তুমি একবারে লিখলা মনে করো, লিখার পরে এখানে তুমি যেগুলো যেগুলো প্রতিফলিত হয়েছে, আর যেহেতু আংশিক বললাম মানে কোনোটা হয় নাই, সেগুলোও লিখে দিবা, যেগুলো এগুলো আছে রেইনকোট গল্পে। প্রয়োগের জায়গায় যায় তুমি উদ্দীপক নিয়ে আলোচনা শুরু করবা, উদ্দীপকের তুমি যেগুলো যেগুলো প্রতিফলিত হইলো ওগুলো ব্যাপারে লিখবা, যেগুলো যেগুলো উল্টাও গেল ওগুলোর ব্যাপারে একটু লিখবা। এখন তুমি উচ্চতর দক্ষতার মধ্যে লিখবা যে দেখেন উদ্দীপকের এই ঘটনা হচ্ছে গিয়ে একদম প্রতিফলিত হয়েছে, এবং ওই ঘটনা কোনোভাবেই প্রতিফলিত হয় নাই। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ উদ্দীপকের সাথে আংশিক প্রতিফলিত হইলো, ব্যাপারটা এরকম। এখন কথা হচ্ছে কি অলংকার কি কি ইউজ করবা, এগুলো একটু শিখাই দিই তোমাদেরকে। মনে করো ধরো তুমি এখানে লিখলা এরকম এগুলো মোটামুটি পারা যায়। ঘ নাম্বার এসে যে সামারিটা লাস্টের লাইন, এগুলো টিচারটা খুব ভালো মতন দেখে। ধরো তুমি লাস্টের যে প্যারাটা স্টার্টিং কেমনে করবা, এমনি করতে পারো।
মানে আমি যেটা করতাম শিখাই দিই তোমাদেরকে, আমার কিছু ফিক্সড লাইন ছিল, বুঝছো, আমি ওগুলো ইউজ করতাম। হ্যাঁ, যে এই পাড়ায় এসে প্রথম লাইন আমি এটা লিখবো, ফিক্সড লাইন। তাহলে ফিক্সড লাইন হিসেবে আমি কি ইউজ করতাম, যে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই মর্মে উপনীত হওয়া যায় যে এই ঘটনা, বুঝছো। ধরো এই জিনিসটাকে আরো ঘুরানো যায়, তো এক সৃজনশীলে তো আমি এটা লিখলাম, আরেক সৃজনশীলে লিখতাম যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এরকম। তার মানে কি, ওই একই কথাকে ঘুরায় ফিরে প্রত্যেকটা ঘ নাম্বারের শেষ প্যারার শুরুর লাইন আমি ওইটা লিখতাম, বুঝছো, যে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই মর্মে উপনীত হওয়া যায় যে এরকম। এই কথাকে শব্দ একটু এদিক সেদিক করে সবগুলা 7টা সৃজনশীলেই বসাই দিতাম, বুঝছো কথাটা। মানে তুমি এটা দিয়ে স্টার্ট করবে, টিচার বলবো ওয়াও কি সাহিত্যিক কথা, হ্যাঁ, তারপরে তুমি মেইন কথাটা লিখলা। এরকম তুমি গয়ের জন্য কিছু কথাবার্তা বানায় রাখবা, যে উদ্দীপকের ক্ষেত্রে আমরা এই চিন্তাধারায় আসতে পারি, মানে এরকম। তুমি টেস্ট পেপার গুলো ঘাটলে আরো অনেক রকমের লাইন পাবা, যে তুমি তোমার পছন্দের মতো একটা লাইন বা দুইটা লাইন বা এরকম কয়েকটা লাইন পিক আপ করে নিবা, যে আমি এই লাইনগুলো ইউজ করবো। ওকে, সাদৃশ্য হইলে কি কি লাইন তোমার পছন্দ মতো, টেস্ট পেপার ভর্তি পাবা তুমি অনেক অনেক লাইন, তোমার পছন্দ মতন দুই একটা লাইন। এইখানে তোমার হচ্ছে কি একটু মেইন কথাই দিও, এখানে অনেক বেশি অলংকারের দরকার নাই, টিচাররা বইয়ের কথা জানতে চায়। বাট এইখানে যেহেতু উদ্দীপক নিয়ে অনেক কিছু বলতে হবে, একটু অলংকার দিও। আর উচ্চতর দক্ষতায় অবশ্যই তোমার সাহিত্যিক অলংকার গুলো ইউজ করা উচিত। ওকে, আচ্ছা, এখন আসি। তাহলে এগুলা গেল। এখন মাঝে মাঝে তোমাকে দেয় যে উদ্দীপকের ব্যাপারে একটা উক্তি দিল, যে উদ্দীপকে এই ঘটনা, উদ্দীপকে লিখলো 4 নম্বরে এসে লিখলো উদ্দীপকের ঘটনার সাথে একদমই অমিল, তারপরে মন্তব্যের পক্ষে যুক্তি দাও, মানে অমিল যে এটার পক্ষে যুক্তি দাও। তার মানে কি, তোমার ওই অমিল কোন কোন কারণে দেখাইতে হবে। বা তোমাকে বললো যে উদ্দীপকের ঘটনা একদমই মানে না, এইটার বিপক্ষে যুক্তি দাও, তার মানে কি, মানে এইটার যুক্তি দিতে হবে, ব্যাপারটা বুঝছো। তাহলে এইরকম মাঝে মাঝে বললে যে মন্তব্যের সত্যতা যাচাই করো, তার মানে কি, তোমাকে ইয়েস অথবা নো বলতে হবে। এখন খেয়াল করো, যখন মন্তব্যের পক্ষে বা বিপক্ষে বললো, তার মানে কিন্তু ওরা ফিক্স করে দিল, যে উত্তর তুমি পক্ষেই বলো, উত্তর তুমি বিপক্ষেই বলো। কিন্তু যদি সত্যতা যাচাই করতে বলে, তখন তোমার ইয়েস হইতে পারে, আবার নো হইতে পারে, দুইটাই হইতে পারে কিন্তু। ওকে, সেম ভাবে তোমাকে মাঝে মাঝে বলবে প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন করো। এখন মন্তব্যের মূল্যায়ন যখন বলবে, তখন তুমি সপক্ষে অথবা বিপক্ষে দুইটাই যেতে পারবা, তুমি দুইটাই যেতে পারবা, ঠিক আছে। সেম ভাবে যদি বলে উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন, এখন একটু খেয়াল করো ভাই, এই দুইটাতে একই জিনিস দেখা যাচ্ছে, তারা লিখলেন কেন দুইবার করে? একটা বলেছে প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন, আর একটা বলেছে উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন। অর্থাৎ যদি এইটা আসে, তাহলে 4 নম্বর প্যারায় জাস্ট মেইন কথাগুলো দিয়ে চলে যাবা গিয়ে। কিন্তু যদি উদ্দীপকের ইউজ করে এবং বলে উদ্দীপক ও প্রবন্ধের আলোকে, মানে দুইটার আলোকেই, তখন তোমার খালি প্রবন্ধ দিলেই যে হয়ে যাবে তা না। উদ্দীপকের কথাবার্তা গুলো একটু উচ্চতর দক্ষতার স্তরে লিখতে হবে, প্রয়োগের স্তরে লিখতে হবে, একটু বাড়ায় ছাড়াই লিখবে আর কি। তখন তুমি এই যে 3 নম্বর প্যারা আর 4 নম্বর প্যারায় উদ্দীপকের কথাগুলো 2-1 লাইন করে বাড়ায় দিবা, বিকজ ওরা উদ্দীপক নিয়ে জানতে চেয়েছে। এই জন্য আমি আরেকটা টাইপ করে দিয়েছি এটা, বুঝছো, যে এই ক্ষেত্রে তুমি এটা এমনি করে করবা। ওকে, প্রবন্ধের আলোকে বললে তখন উচ্চতর দক্ষতায় মেইনলি প্রবন্ধ নিয়েই বলবো, 1 লাইন দিব উদ্দীপক নিয়ে। হ্যাঁ, উচ্চতর প্রয়োগের মধ্যেও 2-3 লাইন ধরো উদ্দীপক নিয়ে দিয়ে তোমার ভাষাটা ব্যাখ্যা করে দিবা। বাট যদি বলো উদ্দীপক ও প্রবন্ধের আলোকে, তখন এই জায়গাটাও একটু বড় হবে, আবার এই জায়গাটা তো উদ্দীপকের জন্য 2-1 লাইন বাইরে যাবে গিয়ে, ব্যাপারটা বুঝছো, এমনি করে দিবা। ওকে, এইভাবে করে দিলে টিচার ভালো করে বুঝো একটা কথা। একটা টিচার আসলে যখন খাতা দেখে কি চায়, যে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করলো কিনা, তারপরে মানে একদম সুন্দর স্টাইল মতো হয়েছে কিনা, অলংকার গুলা ঠিক আছে কিনা, যেই পারে যে জিনিস আসার কথা ওইটা কি অরিজিনাল কথা লিখলো নাকি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখলো, এগুলো মানে এই ব্যাপারগুলো জানতে চায়। যে প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা আছে কিনা, ব্যাপারটা বুঝতে পারছো। তো তুমিও যখন উত্তর করবা, এই সব আশয় বিষয়গুলো খেয়াল করে করে এরপর উত্তর লিখতে বসবা। তাইলে ভাই আসলেই 9-10 পাওয়া কোনো ব্যাপারই না, সুন্দর মতন ফ্রেশ করে পড়াশোনা করে যাও, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করবা। ওকে, আচ্ছা, তাহলে আমি তো এগুলো বলে দিলাম। এখন আসি যে লিখবাটা কেমনে খাতার মধ্যে। খেয়াল করো, মনে করো আমি একদম খাতায় নিয়ে আসছি একদম ধরে। ওকে, প্রথম ব্যাপার হচ্ছে এই যে খাতাটার মধ্যে দেখো, দেখা যাচ্ছে কতটুকু? ওকে, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করো, যখন নাকি তোমাকে ওরা বলবে যে ধরো ক নাম্বার প্রশ্ন, তুমি এইভাবে লিখবা 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটে ক, এমনি দিবা। দেখা যাচ্ছে তো, 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটে ক দিলা, এরপরে তুমি 2 লাইন বা এরকম লাইন দিয়ে তুমি লিখবা। খ নাম্বার যখন 1 নং প্রশ্নের উত্তর খ, আমি এটা নীল কালি দিয়ে দিয়েছি, তুমি নীল অথবা সবুজ দিতে পারো, টিচাররা নীল কালিটা পছন্দ করে। সেই ক্ষেত্রে যে ম্যাটাডর, অরবিট বা এই টাইপের যেগুলো কলম আছে সেগুলো একটু ডার্ক নীল যাতে হয়। হ্যাঁ, জেল পেন ইউজ করতে পারো, যে কি কি জানি আছে না তোমার হাই স্পিডের জেল পেন গুলো যেগুলা, হ্যাঁ জেল পেন ইউজ করে বা রেগুলার যে অরবিটের কলম গুলো ইউজ করে লিখে দিই, একটু ডার্ক যাতে নীল হয়। ওকে, এখন এই ক্ষেত্রে দেখো জ্ঞানের লাইনগুলা 1 লাইন, 2 লাইন, 2.5 লাইন, 2.5-3 লাইনের বেশি দিও না।
এবং চেষ্টা করো যাতে করে শেষ লাইনে এখানে শেষ না হয়, এখানে শেষ হয়, বা মোটামুটি ধরো মানে গোছ গাছ থাকে, ওকে শেষ শেষ করো, সমস্যা নেই, প্যারা নেই। তারপরে আসো 2 নাম্বার প্যারা তুমি একটা ওয়ার্ড ফাঁকা রেখে স্টার্ট করতে পারো এবং মাঝখানে একটা লাইন গ্যাপ দিতে পারো। এই যে গ্যাপ ট্যাপ গুলা, এগুলো কিন্তু তোমার লেখার সৌন্দর্যকে অনেক বাড়ায় ফেলে। নাম্বার বেশি তখনই আসবে যখন নাকি তোমার কাটাকাটি কম হয়েছে, তারপর হচ্ছে গিয়ে লেখাগুলো ফ্রেশ আছে, ফাঁকাগুলো ভালো আছে, প্যারাগুলো বোঝা যাচ্ছে। মানে একটা টিচার যখন খাতা দেখে তারা তো সারা দিন রাত পায় না, তাদের কোচিং সেন্টার থাকে, ওইসব টিচারদের ব্যাচ থাকে পড়ানোর জন্য, কলেজে যেয়ে ক্লাস নেওয়া লাগে, এরপরে হয়তো বা সন্ধ্যার পরে বা রাতের বেলা খাতাগুলো দেখতে বসে এবং একসাথে একটা বান্ডিল নিয়ে বসে। তারা তো অনেক কিছু পড়ে দেখবে তা কিন্তু না, এত কিন্তু সময় নাই। সেই ক্ষেত্রে এখন তুমি কোনটা কেমনে কি ইউজ করবা সেগুলো কিন্তু তোমার একটু বুঝে শুনে আগাইতে হবে। যে প্যারাগুলা গ্যাপগুলা ভালো করে দিবা, লিখায় কাটাকাটি করবো না। অনেক সময় যেটা হয় যে এতগুলো খাতা দেখতে গিয়ে হয়তো পড়ার টাইমও পাচ্ছে না, তখন ওই যে লেখার সৌন্দর্য যেগুলো, ওগুলো খুব ম্যাটার করে। তোমার হাতের লেখা অনেক সুন্দর হইতে হবে এটা না, অনেক ফ্রেশ হইতে হবে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, ফ্রেশ করে লিখবা, কাটাকাটি কম করবা। এই যে আমি যে প্যারা সিস্টেম গুলো শিখলাম, যে একটা ওয়ার্ড গ্যাপ দিয়ে প্যারা স্টার্ট করলা এবং তোমার লেখার ধরো বাঁকা হয়ে গেল না, সোজা সোজা হইলো, তারপরে ফাঁকাগুলা কিরকম করে দিলা, একদম শেষ এইখানে এই লাইনের মধ্যে একটা লিখে, এটা যাতে না হয়, মানে এই ব্যাপারগুলো, এই আঙ্গিকগুলো চিন্তা ভাবনা করবা। ওকে, এখন আসি তো হয়তো আমার প্রথম পেজের শেষ, এবার আসি গ নাম্বারে। এখন আসি গ নাম্বারে। গ নাম্বারের ক্ষেত্রে তুমি মনে করো এখানে স্টার্ট করলে একটা প্রশ্ন উত্তর গ, প্রথম প্যারায় তুমি 2-3 লাইনের মধ্যে লিখলা, দ্বিতীয় প্যারায় যায় তুমি একটুকের মধ্যে লিখে ফেললা, এখানে তুমি ওই গল্প কবিতা ওগুলো নিয়ে বললা। 3 নাম্বার প্যারাটা তুমি এইখান থেকে শুরু করিও না, এইখান থেকেই 2-3 লাইন লিখে ফেলবা, ব্যাপারটা বুঝছো? এইখান থেকে 2-3 লাইন লিখে ফেলবা। যদি হাতের লেখা মোটামুটি মিড ক্যাটাগরি বা ছোট হয়, তাহলে মোটামুটি 100 পেজের মধ্যে চেষ্টা করবা গ নাম্বার শেষ করে ফেলতে। এবং ঘ নাম্বার তোমার ধরো যে এখান থেকে স্টার্ট, অর্থাৎ ঘ নাম্বারের প্রথম লাইনটা 1.5 নাম্বার পেজের থেকে, মানে এটা 1-2 যে অর্ধেক হাফ জায়গার থেকে শুরু হবে। বুঝিও আমি কিন্তু এখানে 100 পেজের মতন লিখলাম প্রথমটা, গ নাম্বারটা, এখানে 2-3 লাইন গ্যাপ দিয়ে ঘ নাম্বারের হেডলাইনটা দিলাম। এরপর যেখান থেকে স্টার্ট করলাম এটা হচ্ছে খাতার অর্ধেক, কিন্তু দেখো মিড পয়েন্ট, এই জায়গাটা খাতার কিন্তু মিড পয়েন্ট। ওকে, এই জায়গাটা কিন্তু খাতার মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে স্টার্ট করলাম। তাহলে এমনি করে এইখানে তুমি উদ্দীপকের কথা বলেছো, কি বলে ওই অনুধাবনের কথাবার্তাগুলো দিয়ে ফেললাম মনে করো। দেওয়ার পরে তুমি গেলা পরের পেজে, পরের পেজে তুমি আবার এখানে একটু প্রয়োগের কথাবার্তা বললা, একটু উচ্চতর দক্ষতার কথাবার্তা বললাম। এখন এসব ক্ষেত্রে একটু যেটা খেয়াল রাখতে হবে, যে তোমার যদি হাতের লেখা মোটামুটি বড় হয়, যেমন আমার হাতের লেখা মোটামুটি একটু বড় ছিল, আমি ফাঁকাও দিলাম ভালো, সেই ক্ষেত্রে আমি 4.5 থেকে 5 পেজের মতো লিখতাম। এখন যদি এরকম হয় যে তোমার হাতের লেখা ধরো একটু ছোট, তুমি 4 পেজের মধ্যে লিখে ফেলতে পারো। যদি 4.5 পেজ বা 5 পেজ লিখতে যাও, সেই ক্ষেত্রে এই যে গ নাম্বারটা, এই গ নাম্বারটা 1.5 পেজ এসে থামায় দিবা। ওকে, তখন ঘ নাম্বারটা তুমি পরের পেজ থেকে স্টার্ট করলাম, মাঝখানে ফাঁকা দিলা, এখানে হাফ পেজ ফাঁকা, খুব একটা বেশি তো এটা একটু যেহেতু একটু বড় করে লিখতাম আমি, তাহলে আমি মনে করো মোটামুটি এই পর্যন্ত লিখতাম গ। তারপর ঘ নাম্বারটা এখান থেকে শুরু করে 2 পেজ, তাহলে আমার 5 পেজ পূর্ণ হয়ে যেত গিয়ে। এখন এইসব ব্যাপারে একটু খেয়াল রাখো, যে এমনি করে তোমার হয়তো পারে 4 পেজ লাগলো অথবা 5 পেজ লাগলো, সেটা ডিপেন্ড করবে তোমার হাতের লেখা কিরকম। হ্যাঁ, এখন একটা ব্যাপার মাথায় রাখিও, যে বাংলা প্রশ্নের উত্তর করার সময় বা খাতা যখন দেখে, হ্যাঁ পেজ কিন্তু মোটামুটি মানে ইচ্ছা করে না গুনলেও একটা চোখে ভাসে যে হ্যাঁ এই কতটুকু লিখলো। এখন কথা হচ্ছে তোমার হাতের লেখা অনেক যদি ছোট হয় বা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির বা ছোট যদি হয়, সেই ক্ষেত্রে পেজের সংখ্যা কমে আসলেও কোনো সমস্যা নাই। কিন্তু হাতের লেখা অনেক বড়, তুমি একবারে 2 লাইন করে লিখে দিয়ে 1 পেজের মধ্যে ঘ শেষ, আরেক পেজে ঘ শেষ, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটবে, বিকজ টিচাররা চায় যে তুমি কি জানো লিখো। এখন তুমি যদি লিখোই না, হ্যাঁ শেষ দিকে সৃজনশীলে দেখবা যেটা হয়, যে শেষ 2 সৃজনশীলের জন্য 10 মিনিট 20 মিনিট থাকে, তখন বাচ্চারা যেটা করে যে ক খ মোটামুটি লেখে, গ নাম্বার লেখে 1 পৃষ্ঠায়, গ নাম্বারের মধ্যে 2 লাইন করে 4 প্যারা করে ফেলে, হ্যাঁ ঘ নাম্বার লেখা আরেক পৃষ্ঠায় 2 লাইন করে 4 প্যারা করে ফেলে। তো তুমি বলো, তোমার যদি গ নাম্বার থাকে 1 পেজে, ঘ নাম্বার থাকে আরেক পেজে, 2 লাইন করে 1 প্যারা, তুমি উদ্দীপকের ব্যাপারে লিখলা 2 লাইন কথা, পুরা প্রবন্ধের ব্যাপারে তুমি অনুধাবনের জায়গায় লিখলা 2 লাইন কথা, লাস্টে প্রয়োগের জায়গায় তুমি 1 লাইন বা 2 লাইন লিখে যে উপসংহার দিয়ে দিলা বা 1 লাইন লিখলা, টিচারটা কি নাম্বার দিবে? ব্যাপারটা এরকম। শুধু যে পেজ গুনেই নাম্বার দেয় ওইটা না, তোমার ভিতরে কি কথা লেখা আছে, কতটুকু তুমি কন্টেন্ট দেখাইলা, এগুলোও কিন্তু দরকার। ওকে, অনেক গভীরে যা লিখতে হবে, অনেক ভিতরে ডিপ কথা লিখতে হবে, এত হয়তো বা পড়বেও না, বাট মেইন কথাগুলো ফ্রেশ করে লিখবা এবং এক্সট্রা বুঝুং ভজং কিছু লিখবা না, একদম অল্প বিস্তর মেইন কথাগুলো লিখবা, বুঝছো? একদম মেইন কথাগুলো লিখবা আর টু দা পয়েন্ট লিখবা। তো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে তুমি কিভাবে কি কি সৃজনশীল লিখছো, সেই সৃজনশীল লেখার জিনিসপাতিগুলা তো তুমি মোটামুটি যেটা করবা, বাসায় বসে বসে এরকম 2-3টা সৃজনশীল নিজের থেকে লিখবা, যে নিয়মগুলো শিখাই দিলাম
তোমার আগের বছরের প্রশ্ন থেকে 2-3টা সৃজনশীল লিখে আমাদের ম্যাথস উইথ মাহির আসিফ যে গ্রুপটা আছে সেইখানে কিন্তু পোস্ট করতে পারো। ওকে, আমি সেগুলো দেখবো এবং দেখে যদি আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এমনি করলে বেটার, আমি কমেন্টে জানাই দিব যেটা এমনি করে করিও, বুঝছো? এইভাবে করলে দেখবো অনেক সুন্দর মতন তোমার পড়া হয়ে যাচ্ছে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ।